আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। সেখানে বসে তিনি নানা রকম অডিও বার্তায় হুমকি এবং ধামকি দিয়ে চলেছেন। শেখ হাসিনা কি করবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তিনি যদি ভালো করেন, তিনি যদি এই সময়টিতে এসেও আত্মোপলব্ধি করেন, তাহলে তার জন্য কল্যাণকর এবং আমাদের জন্য কল্যাণকর। এর কারণ হলো এত বড় একটা রাজনৈতিক দলের নেতৃত্ব এখন তার হাতে এবং দেশের ৩৫ ভাগ মানুষের জনসমর্থন অন্ধের মতো তাকে অনুসরণ করছে এবং তিনি সত্য বলেন, মিথ্যা বলেন, অনুনয় করেন, বিনিময় করেন, যা কিছু করেন না কেন, তার দলের কর্মী সমর্থক যাদের সামান্য বিবেক বিবেচনা আছে তারা বাদে বাকি সবাই একেবারে ভেড়ার পালের মতো রীতিমতো মাথা ঝুলাচ্ছে। আপা আসেন, আপনার হাতে দেশ নিরাপদ, শেখ হাসিনা আজ আসবে, কাল আসবে, আমরা সবাই এয়ারপোর্টে যাই, সেদিন শেখ হাসিনা আসবে, এইরকম একটা যাকে বলে ধোঁয়া তুলে প্রতি মুহূর্তে সামাজিক মাধ্যম গরম করে তুলছে। তো সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে নির্মোহ আলাপ আলোচনা করা এবং তার চিন্তা চেতনা কী এবং তার আগামী দিনে কী কী ভয় আতঙ্ক ইত্যাদি কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। এখানে ভারত যদি শেখ হাসিনার জন্য শক্তি প্রয়োগ করতে চায়, তাহলে ভারতকে বাধা দেওয়ার মতো শক্তি এখানে কারো নেই। কোনো গ্লোবাল শক্তি তাকে বাধা দিতে পারবে না এবং তারা যদি এই কাজটি করে তাহলে রাশিয়াও তাদেরকে সমর্থন দেবে। আমেরিকা দূর থেকে হম্বিতম্বি করবে কিন্তু মনে মনে খুশি হয়ে যাবে এবং এটি ভারতের জন্য খুব বেশি দরকার। তো এটা হলো তার ১ নম্বর আশার বাণী। ২ নম্বর হলো যে এই সময়ের মধ্যে গত ৭ মাসে তিনি প্রমাণ করতে পেরেছেন যে তার চেয়ে বিশ্বস্ত বন্ধু ভারতের নেই এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াত ইসলামী কিংবা বিএনপি অথবা এই যে ছাত্রদের যে সংগঠন, এদের কারোর সঙ্গে এখন পর্যন্ত ভারতের ন্যূনতম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরের কথা, স্বাভাবিক যোগাযোগটি পর্যন্ত এখন পর্যন্ত হয়নি এবং ভারত কোনো অবস্থাতেই বিএনপিকে এবং জামাতকে আস্থায় নিতে পারছে না। তারা এখনও পর্যন্ত বিকল্প হিসেবে আওয়ামী লীগের কথাই চিন্তা করছে। এখন শেখ হাসিনা বিহীন বা শেখ হাসিনা সহ এটি পরের বিষয়। তারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের ব্যাপারে যে দৃঢ়তা তারা দেখাচ্ছে এবং নির্বাচনে আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে না, এই ব্যাপারে তারা যে চাপ প্রয়োগ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটি শেখ হাসিনার জন্য দ্বিতীয় সফলতার কথা। তৃতীয়ত হলো বর্তমান সরকারের ব্যর্থতা। বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা তাকে উল্লসিত করছে, তাকে আশান্বিত করছে এবং তাকে ফিরে আসার জন্য স্বপ্ন দেখাচ্ছে। ৪ নম্বরে যেটি রয়েছে সেটি হলো তার উন্নয়ন কর্মকাণ্ড। এখন দিন যত যাচ্ছে মানুষ তার এই উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করছে। এক্সপ্রেসওয়েতে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। পদ্মা সেতু দিয়ে যাচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে। মেট্রো রেলে চড়া হচ্ছে, শেখ হাসিনার কথা মনে হচ্ছে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু এর পেছনে যতই দুর্নীতি অনিয়মের কথা আমরা বলি না কেন, পাবলিক কিন্তু সেই কথাগুলো খাচ্ছে না। এই গেল যাকে বলা হয় তার ৪ নম্বর সম্ভাবনা। ৫ নম্বরে হলো যে আমাদের দেশের জনগণ শাসক হিসেবে যে ধরনের মানুষ চায় শেখ হাসিনার মধ্যে সেই গুণাবলীগুলো ছিল এবং এই যে শেখ হাসিনার দৃঢ়তা এবং তার জিদ, তার কাজ করার ক্ষমতা, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা, উপকার করার ক্ষমতা। তিনি যদি বলতেন যে আজকে আমি অমুক জায়গাতে একটা গ্রাম তৈরি করে দেবো, ২৪ ঘন্টার মধ্যে তিনি সেই গ্রাম ডিসিএসপির সব দৌলতে ২৪ ঘন্টার মধ্যে বাস্তুহারাদের জন্য একটা গ্রাম তৈরি হয়ে যেত। তিনি রাজনীতিতে সারপ্রাইজ দিতে ভালোবাসতেন। এই জিনিসগুলো মানুষজন খুব পছন্দ করে। নাটকীয়তা ভীষণ রকম পছন্দ করে। এটি হলো তার ৬ নম্বর। আর ৭ নম্বর হলো তার যে সঙ্গী সাথী তিনি তৈরি করে ফেলেছিলেন ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্যে। এরা সবাই এই গত ৭ মাসে সিমেন্টেড হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই। তাদেরকে মরে যেতে হবে, অস্তিত্ববিহীন হয়ে পড়তে হবে অথবা আওয়ামী লীগকে সাহায্য এবং সহযোগিতা করে তাদেরকে সেই আওয়ামী লীগের সাথেই থাকতে হবে। এই জিনিসগুলো তারা কিন্তু এখন মনে করছে ব্যবসায়ীরা। তো এই ব্যবসায়ীদের এই মনোবৃত্তির কারণে, কবি সাহিত্যিকদের মনোবৃত্তির কারণে, সাংবাদিকদের মনোবৃত্তির কারণে বিশাল একটা প্রেশার গ্রুপ সারা দুনিয়াতে তারা ছড়িয়ে পড়েছে এবং যার যার অবস্থানে থেকে শেখ হাসিনার জন্য সাহায্য করছে। এখন ৭১ টিভির যারা সাংবাদিক, সেই নবনীতা চৌধুরী থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারপরে শেষে বিভিন্ন পত্রপত্রিকায় যারা সাংবাদিক ছিলেন তারা, যে সকল ব্যবসায়ীরা পালিয়েছেন তারা, তাদের আত্মীয়স্বজন সবাই মিলে শেখ হাসিনার জন্য একটা ডিশ তৈরি করছেন। ফিরে আসার জন্য একটা অ্যান্টেনা তৈরি করছেন। তাকে ক্ষমতায় বসানোর জন্য আরেকটা নতুন চেয়ার তৈরি করেছেন এবং এই জিনিসটি শেখ হাসিনার জন্য একটা বিরাট আশার আলো। আ বিদেশি মেহমান,
ভারতে থাকেনি। চীনের সঙ্গে জিদাজিদি করে তিব্বতের দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছে এবং চীনের সঙ্গে জিদাজিদি করে পশ্চিমা দুনিয়া তাকে, যাকে বলা হয় বৌদ্ধদের অবিসংবাদিত নেতারূপে গ্রহণ করেছে। কিন্তু দালাই লামার ব্যাপারে ভারতের সকল রাজনৈতিক দলগুলো, মিডিয়াগুলো কখনোই এখন শেখ হাসিনার পক্ষে যে অবস্থান নিয়েছে তার ১০০ ভাগের ১ ভাগও তারা সেই সমর্থন ব্যক্ত করেনি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার যে বিষয়টি, এটি কেবলমাত্র নরেন্দ্র মোদীর ইচ্ছার বিষয় নয়। এর সঙ্গে ভারতের সকল রাজনৈতিক দল, যারা ক্ষমতার দিল্লির নিয়ামক, কংগ্রেস, বিজেপি, এই সকল দল, এর বাইরে বিভিন্ন প্রদেশে বড় বড় যে দলগুলো রয়েছে, তারা সবাই সম্মিলিতভাবে বৈঠক করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, এই সকল বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। তারপর এই শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক, আওয়ামী লীগের সঙ্গে ভারতের সম্পর্ক এবং এই মুহূর্তে ডক্টর ইউনূসের সাথে ভারতের অসম্পর্ক, খারাপ সম্পর্ক, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টি কেন ভারতের জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক, তা নিয়ে অবিরতভাবে ভারতীয় গণমাধ্যম যে প্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং ইতিমধ্যে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তারা ভিসা বন্ধ রেখেছে, সীমান্ত বন্ধ রেখেছে এবং অনেকগুলো, বিশেষ করে গাড়ির যে যন্ত্রাংশ, এগুলো রপ্তানি বন্ধ রেখেছে। বোঝার চেষ্টা করুন, আমাদের দেশে যে ট্রাকগুলো চলছে, টাটা, অশোক লেল্যান্ড, তারপরে সুজুকি, মারুতি, এরপর মোটরসাইকেলের যে বাজার, মোটরসাইকেলের বাজার অলমোস্ট 99%ই বলতে গেলে ভারতীয় কোম্পানিগুলোর দখলে। সেটি ইয়ামাহা বলেন, হুন্ডা বলেন বা রয়্যাল এনফিল্ড বলেন, পুরোটাই এখন বন্ধ করে রেখেছে। এরপর আমাদের দেশে যে ইলেকট্রনিক্স মার্কেটগুলো আছে, সেই ইলেকট্রনিক্স মার্কেটের বড় বড় যে ব্র্যান্ডগুলো, আমেরিকান ব্র্যান্ড যেমন ওয়ার্লপুল আছে, ইভেন কোরিয়ান ব্র্যান্ডগুলো, চাইনিজ ব্র্যান্ডগুলো, তারাও অনেক প্রোডাক্ট এখন দিল্লি থেকে বা হলদিয়া বন্দর থেকে শিপমেন্ট হয়ে বাংলাদেশে আসছে। তো এই জিনিসগুলোতে তারা বাধা সৃষ্টি করেছে এবং তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না, সরাসরি বলে দিয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে খুব গুরুগম্ভীর সিরিয়াস আলোচনা হচ্ছে না। আমাদের দেশে কি নিয়ে আলোচনা হচ্ছে? সমন্বয়করা কয় দফা ঘোষণা করলেন, তারা সংবিধানকে কিভাবে ছুঁড়ে ফেলে দেবেন, তারা কিভাবে গণভবন থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছেন, কিভাবে তারা হাইকোর্টের বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং কিভাবে তারা আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং কিভাবে বঙ্গভবন থেকে জনাব চুপ্পু সাহেবকে তাড়াবেন, এই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলাপ আলোচনা হচ্ছে। এর বাইরে কিছু অতিরিক্ত কল্পনাপ্রসূত বিষয় দিয়ে আলোচনা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং পাকিস্তানের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা কিভাবে ভারতকে মোকাবেলা করব, আমাদের মিলিটারি শক্তি কি করে ভারতের সাথে ভবিষ্যতে যুদ্ধ করবে এবং আমাদের ইয়াং ফোর্স, তাদেরকে মিলিটারি ট্রেনিং দিয়ে কিভাবে ভারতের মুখোমুখি আমরা দাঁড় করাবো, এগুলো নিয়ে রিটায়ার্ড আর্মি অফিসারদের মধ্যে অনেক নামকরা জেনারেল তারা প্রতিনিয়ত বক্তব্য দিচ্ছে এবং বাংলাদেশে কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার পতাকা উড়ছে পথ করে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে এখানে যুদ্ধ করার জন্য একটা বিরাট জনমত তৈরি হয়ে গেছে এবং যারা ধর্মীয় সংগঠন রয়েছেন তারা নিজেরা আলোচনা করছেন যে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
হিন্দুস্থানে মুসলমানদের যে বিজয় সূচিত হবে, গাজওয়াতুল হিন্দ, এটির যে ইঙ্গিত দিয়েছেন ওটি শুরু হয়ে গেছে এবং এটি বাংলাদেশ থেকে শুরু হবে এবং বাংলাদেশ থেকে এটা সোজাসুজি দিল্লি হয়ে, আফগানিস্তান হয়ে, পাকিস্তান হয়ে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে এরপর মক্কা মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। তো বোঝার চেষ্টা করুন, 18 কোটি মানুষের মধ্যে যদি এটা বিরাট অংশ এইভাবে চিন্তা ভাবনা করে, তাহলে কি পরিণত হতে পারে? অবাক করার ব্যাপার হলো যে একটা সময় মধ্যযুগে পৃথিবীর সবচেয়ে বড় একটা সাম্রাজ্য মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল মধ্য এশিয়াতে, যেটির নাম ছিল খাওয়ারেজম ডাইনেস্টি। ওই সময়টাতে তারা ছিল পৃথিবীর 1 নম্বর যাকে বলা হয় পরাশক্তি, আজ আমেরিকার মতো। আজকে রাশিয়ার একটা বিরাট অংশ, সমগ্র মধ্যপ্রাচ্য, ইরান, এরপর চীনের বিরাট অংশ। ওই যে এখনকার যে উইঘর মুসলিম দেখেন, এই পুরো এলাকাটা খাওয়ারেজম ডাইনেস্টির আন্ডারে ছিল। তো এই খাওয়ারেজমদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হলো, যাকে বলা হয় চেঙ্গিস খানের, এবং চেঙ্গিস খান যখন আক্রমণ করলেন, তখন এই যে ইলিউশন বেশিরভাগ খাওয়ারেজম সৈন্য, অর্থাৎ মানে শুধুমাত্র রাজধানী যে কাশগড়, সেখানে তাদের যে সৈন্য ছিল, সেই সৈন্য যদি খালি অস্ত্র হাতে তুলে নিত, সঙ্গে সঙ্গে কিন্তু ওই দিন 4-5 ঘন্টার মধ্যে চেঙ্গিস খানের বাহিনী শেষ হয়ে যেত। তখনও পর্যন্ত চেঙ্গিস খান কিন্তু ওইরকম কোনো গ্র্যান্ড ভিক্টরি করেনি। খাওয়ারেজম ডাইনেস্টির বিরুদ্ধে তার প্রথম যুদ্ধ জয় তাকে গ্র্যান্ড ওয়ারিয়ার হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। এবং সেখানে মধ্যযুগের সেই যে মুসলিম যারা জনগণ ছিলেন, এবং ওই যে কাশগড় যে শহরটি চারিদিক দিয়ে তখন ওয়াল দিয়ে ঘেরাও করা ছিল, তারা সবাই